This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। টিভি9 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। মহাকাশে মহেন্দ্রক্ষণের অপেক্ষা, আর মাত্র কিছুক্ষণ সময়। আপনারা টিভি9 বাংলায় সেই ঘড়ি দেখতে পাচ্ছেন, কাউন্টডাউন দেখতে পাচ্ছেন। আর কিছুক্ষণ পরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ডকিং প্রক্রিয়া শুরু হয়ে যাবে, আর সেখান থেকে সরাসরি লাইভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন। লাইভ ছবি আন্তর্জাতিক স্পেস স্টেশন, সেই স্পেস স্টেশনে ডকিং প্রসেস স্টার্ট হয়ে গিয়েছে। প্রথম ভারতীয়ের পা পড়তে চলেছে এই স্পেস স্টেশনে। আর আমার সঙ্গে রয়েছে সরাসরি কমলেশ। কমলেশ, খুব সুন্দরভাবে তুমি দেখাচ্ছিলে কিভাবে সেই ডকিং প্রসেস হবে আর কতক্ষণ সময়, মানে এই যে 4:47 তোমার সঙ্গে কথা বলতে বলতে 4:45 হয়ে যাচ্ছে, এইটা কিসের টাইমিং, এটা কিসের কাউন্টডাউন? দেখো, এটা একেবারেই শেষ বেলার কাউন্টডাউন বলা যায়। ইতিমধ্যেই বলা হয়েছে মিশন থেকে যে এই মিশন ডকিংয়ের জন্য তৈরি, এবং ডকিংয়ের যে শেষ পর্যায়ে অর্থাৎ ওয়ে পয়েন্ট 2, মানে কোনো একটা কাল্পনিক পয়েন্ট যেখান থেকে শেষ বেলার ডকিংটা, মানে ডকিংয়ের প্রসেসটা চলে, সেটা হচ্ছে শেষ 65 ফুটের যে ডকিং প্রসেসটা, সেই প্রসেস ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আমরা নাসার যে ছবি পাচ্ছি তার দর্শকদের দেখাচ্ছি। এই সেই মডিউল, যে মডিউলে চেপে 4 জন মহাকাশচারী গতকাল রওনা দিয়েছিলেন। এই মুহূর্তে সেই মডিউলের ছবি তুলছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের যে ক্যামেরাগুলো রয়েছে, হাই রেজলিউশন ক্যামেরা। অর্থাৎ এই মডিউল একটুখানি দূরেই রয়েছে, আরেকটু কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে। এই প্রসেসটা আর খানিকক্ষণের মধ্যেই 2 থেকে 3 মিনিট বা 4 মিনিট বা 5 মিনিটের মধ্যে সম্পন্ন হয়ে যাবে, এবং সেই প্রসেসটা সম্পন্ন হওয়ার পর বাকি যে চেকিংগুলো হওয়ার কথা সেই চেকিংগুলো হবে। সেই চেকিংগুলো হওয়ার পর যেটা বলা হচ্ছে, আমি তোমার কাছে যাচ্ছি কমলেশ। সত্যি তুমি যে ভালোভাবেই বলেছে, এই যে ইমেজটা দেখতে পাচ্ছি, এই ইমেজটা কিন্তু মডিউলের, যে মডিউলে করে 4 জন মহাকাশচারী এই আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আর এই ইমেজটা কোথা থেকে নেওয়া? এই ক্যামেরাটা কিন্তু আন্তর্জাতিক স্পেস স্টেশনেই বসানো রয়েছে, হাই রেজলিউশন ক্যামেরা। সেই মডিউলের ইমেজ আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ ডকিং প্রসেস স্টার্ট, তাই তো কমলেশ? এই ডকিং প্রসেসের মধ্যে কি কি পদ্ধতি থাকে, কি কি প্রক্রিয়া থাকে, সেটা যদি আমাদের দর্শকদের জন্য সহজ করে বলো। দেখো, আমরা যেটা দেখছি, মানে এই মুহূর্তে যে ডেটা আমরা পাচ্ছি তাতে এই দুটোই, মানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এবং এই যে ড্রাগন মডিউল, দুটোই কিন্তু অনেক স্পিডে, মানে ওই ঘন্টায় 7 থেকে 7.5 কিলোমিটার 7 থেকে 7.5 কিলোমিটার প্রতি সেকেন্ডে, বা ঘন্টায় 26 থেকে 27,000 কিলোমিটার এই গতিতে ছুটছে। কিন্তু মোটামুটি তাল মিলিয়ে ছুটছে, এবং উচ্চতাটা মোটামুটি ওই 420 থেকে, এই মুহূর্তে যেটা আমরা পাচ্ছি 423 কিলোমিটার, মাটি থেকে 423 কিলোমিটার ওপরে। এই ছুটতে আরও কাছাকাছি আসছে, যেটা আমরা খানিকক্ষণ আগে থেকে গত 2-3 ঘন্টা থেকে দেখতে পাচ্ছি যে কিভাবে ক্রমশ কাছে আসছে। প্রথমে মানে এক একটা রকেট জ্বালানি করে প্রথমে 10 কিলোমিটার, সেখান থেকে দূরত্ব কমিয়ে 2.5 কিলোমিটার, সেখান থেকে 400 মিটার, সেখান থেকে 20 মিটার। এই 20 মিটার থেকে শেষ কন্ট্যাক্ট, অর্থাৎ একেবারে ওই দরজার সঙ্গে গিয়ে লেগে যাবে। এই কন্ট্যাক্টটা হওয়ার পরের যে প্রসেসগুলো, সেগুলো হচ্ছে এই আন্তর্জাতিক স্পেস স্টেশন। তুমি যদি আমাদের টেলিভিশন স্ক্রিনের দিকে ছবিটা দেখো, এইটা কি আন্তর্জাতিক স্পেস স্টেশনের ছবি? আমরা যদি এই প্লাজমা একটুখানি বলি, ছবিটা দেখাতে আমরা আরো ভালো করে একটু বোঝাতে পারবো। এটা হচ্ছে আন্তর্জাতিক স্পেস স্টেশনের সেই ছবি। এইটা দেখুন, এই সেই জায়গা, এই সেই দরজা, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সেই দরজা, যে দরজা দিয়ে ভারতের মহাকাশচারী প্রথমবার আন্তর্জাতিক স্পেস স্টেশনে পা রাখবেন। এই সেই দরজা, এটাকে বলা হচ্ছে জেনিথ পোর্ট। এখানে গিয়েই ডকিং হবে। এই দরজা, এখানে গিয়ে এই যে আমরা দেখলাম আন্তর্জাতিক স্পেস স্টেশনের দরজা, যেখানে গিয়ে কানেক্ট করবে, সেই কানেক্টিং পয়েন্ট মনে হয় এটা, তাই তো? একদমই। এইখানে যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ড্রাগন ক্যাপসুল, অর্থাৎ মহাকাশচারীরা যার মধ্যে রয়েছেন সেই তার দরজা। এবং খানিকক্ষণ আগে আমরা যেটা দেখালাম, সেটা হচ্ছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের দরজা। এখানে একটা চমৎকার ব্যাপার শর্মিষ্ঠা, ড্রাগন ক্যাপসুল সে আন্তর্জাতিক স্পেস স্টেশনের ছবি তুলছে, আন্তর্জাতিক স্পেস স্টেশন ড্রাগন ক্যাপসুলের ছবি তুলছে, মানে পরস্পরের ছবি তুলতে আসলে দেখছে যে জায়গাটা ঠিকঠাক আছে কিনা। একদম পিন পয়েন্টের দরজায় গিয়ে আটকাতে হবে। কমলেশ, তুমি কালকে যখন কথা বলছিলে এবং কালকের পাশাপাশি একটু আগেও সেই বিষয়টা তুললে যে
দুটোই কিন্তু গতিতে রয়েছে। মানে তুমি কালকে খুব সুন্দরভাবে বলেছিলে আমার ডেস্টিনেশন কিন্তু ফিক্সড নয়, আমি যেখানে যাচ্ছি সেই জায়গাটা কিন্তু স্থির নয়, সেই জায়গাটাও কিন্তু গতিতেই রয়েছে, অন্যদিকে এই মডিউলটাও গতিতে রয়েছে। সেটা তো কোথাও একটু রিস্ক বা কোথাও একটু চ্যালেঞ্জ, তো কারণ দুটো গতিশীল জিনিস একসঙ্গে কানেক্ট হচ্ছে। দেখো, এটা তো নিশ্চিতভাবে একটা বিরাট বড় চ্যালেঞ্জ। আমরা যারা সাধারণ মানুষ, আমরা বড়জোর ট্রেনে উঠি, লোকাল ট্রেন 60 থেকে 70 কিলোমিটার পার আওয়ারে ছোটে, বড়জোর বিমানে উঠি, সেটা হয়তো 700 থেকে 800 কিলোমিটার পার আওয়ারে ছোটে, এবং মহাকাশচারীরা যেখানে ওঠেন সেটা 26 থেকে 27,000 কিলোমিটার। এই মুহূর্তে 26,485 কিলোমিটার পার আওয়ার এই গতিবেগে ছুটছে ড্রাগন ক্যাপসুল। এবং এই যে চ্যালেঞ্জটার কথা বলছে, এই চ্যালেঞ্জ কিন্তু বিজ্ঞানীরা জয় করেছেন। এবং এটা ভারত হয়তো 41 বছর পর মহাকাশে গেল, ভারত হয়তো প্রথমবার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছেছে, কিন্তু এটা আমেরিকা বা রাশিয়া এটা একেবারে একটা রেগুলার রুটিন করে ফেলেছে, নিয়মিত যাতায়াতটা চলছে। ফলে এই চ্যালেঞ্জটা এখন বিজ্ঞানীদের কাছে অলমোস্ট জল ভাতের পর্যায়ে চলে গিয়েছে, যে এই ডকিং একবার ওরা যদি সফল হয় এবং নামা যদি সফল হয়, এই দুটোতেই মূলত চ্যালেঞ্জটা সবথেকে বেশি। বরং ডকিংটা এই জায়গা কিন্তু পাইলট আমাদের যিনি গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা, তার হাতের কাজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে শর্মিষ্ঠা। একদম সেই জায়গাটা, তার এই অভিজ্ঞতাটাই ভবিষ্যতে গগনযানের ক্ষেত্রে ইসরো কাজে লাগাবে, এবং সেই বিষয়টাই হয়তো বারবার তার বক্তব্যের মধ্য দিয়ে এসেছে। আমার সহকর্মী সুচরিতার সঙ্গে এই মুহূর্তে সঞ্জীব চক্রবর্তী রয়েছে, যার বক্তব্য আমরা প্রত্যেকটা মুহূর্তে তুলে ধরছি। অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক কি অবস্থা, প্রত্যেকটা মুহূর্তে লাইভ ভিজুয়াল আপনাদের সামনে তুলে ধরলাম। ড্রাগন মডিউল যেমন দেখাচ্ছি, তার পাশাপাশি ড্রাগন মডিউল থেকে যে স্পেস স্টেশন রয়েছে, আন্তর্জাতিক স্পেস স্টেশন রয়েছে, সেই স্পেস স্টেশনের অবস্থানটা ঠিক কি, কারণ দুটো গতিশীল জিনিস একে অপরের সঙ্গে কানেক্ট হবে। সেই ডকিং প্রসেস কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে, এবং পরিস্থিতির উপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এই ভিজুয়াল, সেই ইমেজটা আমরা দেখতে পাচ্ছি। আস্তে আস্তে মডিউলটা এগোচ্ছে, খুব ভালো বেশ লাইভ ফুটেজ আমাদের কাছে রয়েছে, প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। আর এই মুহূর্তে ড্রাগন মডিউলে পাইলটের চেয়ারে কে রয়েছেন? শুভাংশু শুক্লা, প্রথম ভারতীয় যিনি মহাকাশ আন্তর্জাতিক স্পেস স্টেশনে পা রাখতে চলেছেন। ডকিং প্রসেস কিন্তু আমরা দেখাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি, আমাদের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রসেসটা, এর অপেক্ষাতেই কিন্তু আমরা এতক্ষণ বসেছিলাম। ডকিং পর্ব শুরু হয়ে গিয়েছে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের জেনিথ পোর্ট, মানে যে দরজায় এই জেনিথ, তাকে বলা হচ্ছে জেনিথ, এই 1 মিটার আর 1 মিটার মাত্র প্রায় পৌঁছে গেল ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ। 1 মিটার রাস্তা যাওয়া বাকি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ডকিং প্রসেস চলছে, অর্থাৎ মহাকাশযানে পৌঁছেই গেল শুভাংশু শুক্লাদের মহাকাশযান মহাকাশ স্পেস স্টেশনে। ক্যাপচার কমপ্লিট, কন্ট্যাক্ট কমপ্লিট, সম্পর্ক স্থাপন যাকে বলে, ক্যাপচার কমপ্লিট। এই মুহূর্তের আপডেট স্পেসএক্স রকেট সংস্থা নাসা জানিয়ে দিল যে কন্ট্যাক্ট সম্পূর্ণ হয়েছে, সফল হয়েছে। ডকিং কমপ্লিট হয়ে গেল 4টে 2 মিনিটে ডকিং কমপ্লিট হয়ে গেল। 12টা 1-এ, গতকাল দুপুর 12টা 1-এ যে জার্নি শুরু হয়েছিল সেই জার্নি শেষ হয়ে গেল। আর খানিকক্ষণ পরেই মহাকাশচারীরা আন্তর্জাতিক স্পেস স্টেশনের ভেতরে পৌঁছে যাবেন। ভারত পৌঁছে গেল আন্তর্জাতিক স্পেস স্টেশনের দরজায়। কবনে এসে তুমি যে মডিউলের কথা বলছিলে, সেই ড্রাগনের পাইলটের চেয়ারে এই মুহূর্তে শুভাংশু শুক্লা, এবং তিনি সাকসেসফুলি ডকিং কমপ্লিট করলেন। সত্যি তাদের মধ্যে তো আবেগ উচ্ছ্বাস অন্যরকম অবশ্যই রয়েছে, যদিও আমেরিকার বিজ্ঞানী বা বিদেশের বিজ্ঞানীদের কাছে এটা জলভাত, কিন্তু আমাদের কাছে একটা আবেগ উচ্ছ্বাস অন্য জায়গায়। এবং সত্যি এটা এই মুহূর্তটা, এই মাহেন্দ্রক্ষণ অবশ্যই গর্বের, কারণ এই মুহূর্তে যারা জন্ম দিয়েছেন শুভাংশু শুক্লাকে, তার বাবা মায়ের প্রতিক্রিয়া আমরা গতকালও দেখেছিলাম। তার বাবা মা স্বাভাবিকভাবেই গর্বিত ছিলেন। এই মুহূর্তে বাবা মায়ের ভিজুয়াল দেখাচ্ছি, ছবি দেখাচ্ছি আমরা, প্রত্যেকেই উচ্ছ্বসিত, এবং তারা
স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে পড়েছেন, কারণ ছেলের এত বড় সাফল্য যে মডিউল বা যে ক্যাপসুল এই মুহূর্তে ডকিং প্রসেস কমপ্লিট করলো এই আন্তর্জাতিক স্পেস স্টেশনে, সেই ক্যাপসুল বা মডিউলের চেয়ারে, পাইলটের চেয়ারে কে রয়েছেন, তাদেরই ছেলে শুভাংশু শুক্লা। প্রথম ভারতীয় তার পা পড়তে চলেছে এই আন্তর্জাতিক স্পেস স্টেশনে। তার বাবা মা, শুভাংশু শুক্লার বাবা এবং মা স্বাভাবিকভাবেই আবেগ ঘন, তারা এই মুহূর্তে দাঁড়িয়ে পড়েছেন। এই মুহূর্তে তাদের ছেলের সাফল্যে সাক্ষী তাদেরকেও বুঝিয়ে দেওয়া হচ্ছে পুরো বিষয়টা, কারণ তারা এই মুহূর্তে সাক্ষী রয়েছেন তার ছেলের সাফল্য। স্পেস স্টেশনে প্রথম ভারতীয় শুভাংশু শুক্লা, মহাকাশের নতুন ইতিহাস লেখা হলো এবং সাকসেসফুল হলো এই ডকিং প্রসেস। এই ডকিং প্রসেসের টাইমও আপনাদের সামনে তুলে ধরলাম। স্পেস স্টেশনে পা প্রথম ভারতীয়র। কমলেশ, তুমি যে বিষয়টা বলছিলে। শর্মিষ্ঠা, আমাদের কাছে নিশ্চিতভাবেই গোটা দুনিয়ার কাছে তো বটেই, এটা ভারতবাসীর কাছে একটা বড় গর্বের যে এই প্রথম, মানে এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে বয়স 25 বছর, এই প্রথম কোনো ভারতীয়ের পা পড়তে চলেছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। এখন দুয়ারে বলা যায়, দুয়ারে শব্দটা আমাদের এখানে বহুল ব্যবহৃত। আমরা বলতেই পারি আন্তর্জাতিক স্পেস স্টেশনের দুয়ারে পৌঁছে গেল ভারত। আর খানিকক্ষণ পরেই, মানে বেশ কিছু চেকিং রয়েছে এই মুহূর্তে, যেহেতু একটা বাইরে থেকে একটা অবজেক্ট এসছে, তার ভেতরের প্রেশার এবং আন্তর্জাতিক স্পেস স্টেশনের প্রেশার মেলানো হবে, মিলিয়ে দেখা হবে যে সেটা একই রকম আছে কিনা, কোনো রকম লিকেজ আছে কিনা। আমরা এর আগে দেখেছিলাম আন্তর্জাতিক স্পেস স্টেশনে একটা রাশিয়ান মডিউলের লিকেজ হচ্ছিল, যে কারণে বারবার পিছিয়ে গিয়েছিল এই উড়ান। অবশেষে পৌঁছেছে, ফলে কোনো রকম যাতে আর কোনো সমস্যা না হয়, যান্ত্রিক ত্রুটি না হয়, সেই সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে আমেরিকার হিউস্টন থেকে সবুজ সংকেত দেওয়া হবে। এই সবুজ সংকেত দেওয়া হবে আমেরিকার হিউস্টন থেকে। সেই সবুজ সংকেত দেওয়ার পরেই এই শ্যাফট, যেটা কালকে 12টা 1 উড়ানের আগে বন্ধ করে দেওয়া হয়েছিল, সেই দরজা খুলে যাবে। আমরা দুপুরবেলা আজকে যখন ছবি দেখছিলাম, যখন ভারতের মহাকাশচারী শুভাংশু শুক্লা লাইভে গগনযানের কথা বলছিলেন, আমরা যারা দেখেছেন সেই ছবি মনে থাকবে, যারা চার মহাকাশচারী ছিলেন তারা কিন্তু কেউ স্পেস স্যুট পরেছিলেন না। গতকাল যখন উড়ান শুরু হলো তখন সবাই স্পেস স্যুট পরেছিলেন। আজকে দুপুরবেলা যখন তারা বলছিলেন তখন দেখলাম আমরা তাদের অন্য একটা টি শার্ট পরে রয়েছেন। আবার এখন যখন এই ডকিং শুরু হচ্ছে, শুরু হওয়ার আগে দেখলাম আবার তারা স্পেস স্যুট পরে নিয়েছেন। মানে অনেকটা চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। তারা মানে একদম মহাকাশ স্টেশনে ঢোকার অপেক্ষায়, শেষ বেলার, যখনই সবুজ সংকেত চলে আসবে একে একে। এবং আমরা দেখবো যে ওই যেটা আমরা দেখি স্পেস স্টেশনে সবাই একটু উড়বেন মোটামুটি, যেহেতু ওখানে আমরা যে ছবিটা সব সময় দেখি যে পৃথিবী এবং মহাকাশ স্টেশনের মধ্যে কতটা ফারাক, সেই ছবিগুলো কিন্তু আমরা সেই লাইভ ভিজুয়ালগুলো আমরা অবশ্যই দর্শকদের সাথে মোটামুটি 2 ঘন্টা মতো সময় লাগতে পারে চর্মিষ্ঠা। একদম, সেদিকেও আমরা নজর রাখছি। কমলেশ, একটা বিষয় তুমি যে জায়গাটাতে শেষ করলে যে গেট খুলতে কিন্তু প্রায় 2 ঘন্টা সময় লাগবে, সেই বিষয়টা নিয়ে আমি তোমার কাছে যাব। তবে একবার আমার সহকর্মী সুচরিতা তো রয়েছেন বিশেষজ্ঞদের সঙ্গে, একবার দেখি সেখানে কি হচ্ছে, কি বলছেন তারা। দেখো, এই মুহূর্তে কিন্তু একদম আমরা যেমন জানি একদম সেই সময় চলে এসেছে যেখানে আমরা দেখব যে আমাদের যে যারা নবশ্বরা তারা পৌঁছে যাবে। আমি একটু স্যারের কাছে চলে যাব। স্যার, একটু যদি বলেন যে এর পরের মুহূর্তগুলো কি হতে চলেছে। স্যার যদি বলেন একটু এর পরের মুহূর্তগুলো কি হতে চলেছে। দেখুন, যেটা হতে চলেছে সেটা সফট ক্যাপচারে পরে যেটা হয় সেটা হচ্ছে হার্ড ক্যাপচার। সফট ক্যাপচারের পরে যেটা হচ্ছে সেটা হার্ড ক্যাপচার হয়, এবং হার্ড ক্যাপচারের পরে জিনিসটা যে ভেস্টিবিউল আছে, যে দুটো স্পেস স্টেশনের মাঝখানে যে সেন্টারটা আছে, সেই মাঝে যে টিউবটা আছে, সেই টিউবটাকে আগে প্রেসারাইজ করা হয় এবং তারপরে কেবলমাত্র একটা স্টেশন থেকে নভোশ্চরীরা অন্য স্টেশনের মধ্যে যায়। এই ঘটনাটা ঘটাতে, অর্থাৎ কিন্তু প্রেসারাইজ করতে অন্তত 2 ঘন্টা সময় লাগে। এবং এই 2 ঘন্টা পরে, অর্থাৎ অ্যারাউন্ড 6 o'clock, আমরা 6টার সময় নাগাদ ভারতীয় সময় আমরা দেখব যে এই 4 জন এই অ্যাক্সিওম 4 থেকে সোজা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের মধ্যে আসছেন এবং তাদেরকে ওয়েলকাম জানানো হচ্ছে। বুঝতেই পারলে যে এই মুহূর্তে
যে সফট ল্যান্ডিং হয়েছে, এরপরে যেটা হবে, যেটা প্রফেসর Hard বলছেন landing, বারবার hard করে landing যে হবে। সেটা ক্ল্যাচগুলো আটকাবে, তারপর কিছুটা সময় লাগবে, একদম হার্ড ল্যান্ডিং এর পরও কিছুটা সময় লাগবে ক্যাপসুলগুলো থেকে মাঝের সময়টা, মাঝের সময় তুমি কথা বলো এই মাঝের সময়টা নিয়ে। আমি একটুখানি কমলেশের সঙ্গে কথা বলি। কমলেশ, সত্যি এই সময়টা লাগার ঠিক কি কারণ, যদি তোমার কাছে কিছু আপডেট থাকে? কারণ এখন তাদের ডকিং প্রসেস কমপ্লিট হয়েছে, হ্যাঁ সফট ডকিং হয়েছে, হার্ড ডকিং হতে সময় লাগবে, কিন্তু এই 2 ঘন্টা দরজা খুলতে কিন্তু 2 ঘন্টা সময় লাগবে, এর মাঝে বিষয়টা ঠিকই? দেখো, এখানে যেটা সন্দীপবাবু বলছিলেন যে এই মুহূর্তে যেটা হয়েছে সেটা হচ্ছে সফট ক্যাপচার, মানে বিজ্ঞানের পরিভাষায়, মহাকাশযান বিজ্ঞানীদের পরিভাষায় এটাকে সফট ক্যাপচার বলে। এরপরে হার্ড ক্যাপচার হবে। মূল বিষয়টা হলো যে একটা দরজা আমরা যেটা দেখাচ্ছিলাম খানিকক্ষণ আগে, সেই দরজায় মহাকাশযানের যে দরজা, মহাকাশ স্পেস স্টেশনের যে দরজা, সেখানে গিয়ে এই যে মডিউলটা রয়েছে যেটা গতকাল পৃথিবী থেকে উড়ে গিয়েছে, সেই দরজা যখন গিয়ে পরস্পরের সঙ্গে মুখোমুখি আটকে গেল, এবং এর পরবর্তীকালে অনেকগুলো চেকিংয়ের ব্যাপার থাকছে। এই চেকিংগুলো কিন্তু বারবার করে দেখে নেওয়া দরকার, কারণ এখানে আন্তর্জাতিক স্পেস স্টেশনটা সেটা কিন্তু বহুমূল্যের স্পেস স্টেশন। সেখানে আর রাশিয়া, আমেরিকা বা জাপান বা কানাডা বা ভারত, শুধু এদের নয়, আরও অনেক দেশের গবেষণা চলছে সারা বছর ধরে, এবং এটা 25 বছরের একটা ঐতিহাসিক সম্পদ। সুতরাং এই যে ডকিংটা হলো, এর ফলে এটা যদি সম্পূর্ণরূপে সফল হয়েছে এখনও পর্যন্ত, যদি কোনো লিক থাকে বা শ্যাফটে কোনো প্রবলেম থাকে, কোনো সমস্যা, মানে প্রেশারে যদি কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু আন্তর্জাতিক স্পেস স্টেশনেরও কোনো সমস্যা তৈরি যাতে না হয় সেইগুলো কিন্তু দেখা এক্ষেত্রে বিজ্ঞানীদের কাছে খুব গুরুত্বপূর্ণ। সেই প্রসেসগুলো আন্তর্জাতিক স্পেস স্টেশনে যে 7 জন রয়েছেন তারা দেখছেন, নাসার যারা রয়েছেন হিউস্টনে বসে বা ফ্লোরিডায় বসে তারা দেখছেন, স্পেস এক্সের বিজ্ঞানীরা রয়েছেন তারা দেখছেন। সব মিলিয়ে আসল উদ্দেশ্য হচ্ছে যে যাতে বিন্দুমাত্র কোনো এরার না হয়। আমরা চন্দ্রযান যখন চাঁদে গিয়েছিল তখন আমরা দেখেছিলাম, বিক্রম ল্যান্ডার যখন নামছিল তখন বলা হয়েছিল যে লাস্ট 20 মিনিটস অফ টেরার, মানে শেষ 20 মিনিটের একটা ভয়ঙ্কর সময়, যে সময়টা প্রথমবার আমরা পারিনি কিন্তু দ্বিতীয়বার খুব সুন্দরভাবে করতে পেরেছিলাম। এই যে শেষ মুহূর্তটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মানে উড়ান এখন অনেক সহজ, কিন্তু যখনই ওই বায়ুমণ্ডল ভেদ করে বেরিয়ে চলে যাচ্ছে তারপরে ব্যাপারগুলো এখন ম্যানেজ করা অনেকটা সহজ হয়ে গিয়েছে। কিন্তু এই ডকিং বা ফিরে আসা, এই কমলেশ তুমি যখনই বলছো, দেখো আমরা কিছুক্ষণ আগে যে ডকিং প্রসেস 4:02 নাগাদ যে ডকিং প্রসেস হয়েছে, সেই ডকিং প্রসেসের ভিজুয়ালটা আমরা আবারও দর্শকদের সামনে তুলে ধরছি, যে কতটা ধীরে ধীরে, কতটা সাবধানে সেই ডকিং প্রসেস শুরু হয়, এবং আস্তে আস্তে যে ক্যাপসুল ছিল, যে মডিউল ড্রাগন, সেই মডিউল ড্রাগনের গেটের সঙ্গে আন্তর্জাতিক স্পেস স্টেশনের গেট আস্তে আস্তে কানেক্ট হচ্ছে, এবং দেখে যেরকম লাগছে সেটা কিন্তু যথেষ্ট টেনশনে সেই জায়গাটাই ব্যাখ্যা করছিল আমার সহকর্মী কমলেশ। আমার অপর সহকর্মী সুপ্রিয় রয়েছেন, তার সঙ্গেও বিশেষজ্ঞরা রয়েছেন, তারা কি বলছেন সুপ্রিয়? দেখো, ইতিমধ্যেই কিন্তু ডকিং প্রসেস যেটাকে বলা হয় সেটা স্টার্ট হয়ে গেছে, আর সেই বিষয় নিয়েই সরাসরি আমরা কথা বলবো। ডক্টর রাকেশ মজুমদার আমার সঙ্গে রয়েছে, এবং আমাদের সামনে কিন্তু এই যে একটা রেপ্লিকা রয়েছে, এটা দেখিয়েই আমাদের এক্সপার্ট, তিনি আমাদের যারা দর্শকরা রয়েছেন তাদেরকে গোটা বিষয়টি বলবেন। স্যার, ইতিমধ্যেই ডকিং প্রসেস স্টার্ট হয়ে গেছে, এটা কত সময় ধরে চলবে এবং এই ডকিং প্রসেসটা মূলত কি, একটু যদি আপনি। হ্যাঁ, পুরো প্রসেসটা হচ্ছে, দেখুন কালকেই সাকসেসফুল লঞ্চ হয়ে গেছিলো, এবং এর 400 অরবিটে পৌঁছে, 400 কিলোমিটার উপরে যে ইন্টারন্যাশনাল স্পেস অরবিটে, সেখানে পৌঁছে গেছে। এবং আমরা একটা মডিউল বানিয়েছি যেটা হচ্ছে ক্রু ড্রাগনের মডিউল, এবং তার নিচে একটা ট্রাঙ্ক, তার মডিউল, যেখানে কিনা সোলার প্যানেল রয়েছে পেছন দিকে, এবং সামনের দিকে রেডিয়েটার প্যানেল রয়েছে, এবং এর মধ্যে রয়েছে বিভিন্ন ড্র্যাকো, আপনার ড্র্যাকো বা সুপার ড্র্যাকো ইঞ্জিন রয়েছে, এবং থাস্টার রয়েছে। তো এই থাস্টারগুলো কাজ হচ্ছে ওকে সঠিক দিকে নিয়ে যাওয়া, এবং ওটা কিন্তু 24 ঘন্টায় মধ্যে 16 বার কিন্তু পৃথিবীকে পাক খায়, তো একটা হিউজ স্পিডে যায় সেটা। তো সেই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের মতো স্পিড পেয়ে তাকে ধরে ফেলা, এবং তারপর সেটা হারমোনি মডিউলে গিয়ে অ্যাটাচ হয়ে যাওয়া, এই পুরো প্রসিডিওরটা অনেকটাই টাইম। কালকে যদি 12টা থেকে ধরেন, আজকে প্রায় 4:30-র দিকে এই স্পেসিফিক ডকিং যে প্রক্রিয়াটা, সেটা 4:30 থেকে এস্টিমেটেড টাইম শুরু হবে, এবং সেটা ডকিং প্রসিডিওরটা পুরোপুরি ওভার হতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মতো সময় লাগবে।
এটা 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। এই ডকিং প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পরবর্তীতে কি স্টেপ? হ্যাঁ, ডকিং প্রসিজিওর পরবর্তী প্রসেস হচ্ছে যেরকম ইন্ডিয়ার বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, আইএসসি থেকে, ইন্ডিয়ান ইউনিভার্সিটি অফ আপনার আইআইটি ধারওয়াড় বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইউনিভার্সিটি অফ ধারওয়াড় থেকে এবং এরকম বিভিন্ন ইনস্টিটিউট থেকে রিসার্চ প্রপোজাল দেওয়া হয়েছে। সেই রিসার্চের স্পেসিফিকমেন্টগুলো নিয়ে যাওয়া, যেরকম অ্যালগের গ্রোথ কেমন হয় ওখানে, সেই পার্টিকুলার এক্সপেরিমেন্টগুলো কিন্তু এনারা গিয়ে ওখানে কন্ট্যাক্ট করবেন। মানে এই যে 14 দিনের অভিযান, এই 14 দিন সময়ের মধ্যে এ ধরনের বিভিন্ন এক্সপেরিমেন্ট বা বিভিন্ন বিষয় নিয়ে পরীক্ষা নিরীক্ষা এগুলোই চলবে। মানে এটা আমাদের দেশের জন্যে মানে এই মুহূর্তটা তো অবশ্যই একটা ঐতিহাসিক মুহূর্ত। কতটা গুরুত্বপূর্ণ আগামী দিনের জন্য? হ্যাঁ, দুটো দিকে গুরুত্বপূর্ণ। একদিকে হচ্ছে টেকনোলজিক্যাল ডেমনস্ট্রেশন এবং একটা এক্সপিরিয়েন্স গেন, এবং ইনফ্যাক্ট 3টে দিকে তার সঙ্গে সঙ্গে এই রিসার্চগুলো কন্ডাক্ট করা, যেটা ইন্ডিয়া প্রথমবার করবে। এবং আমাদের মনে রাখতে হবে, আমাদের ইন্ডিয়া থেকে যিনি গেছেন ক্যাপ্টেন শুভ্রাংশু শুক্লা, তিনি কিন্তু আমাদের গগনযানেরও মিশনে কিন্তু একজন অ্যাস্ট্রোনট। তো তার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল। তাদের ট্রেনিং 4 জনেরই চলেছে, রসকসমস রাশিয়ার বা এখানে নাসার ইয়েতে বা ইসরোর সঙ্গে, কিন্তু এটা একটা একদম লাইভ এক্সপিরিয়েন্স তিনি পেয়ে গেলেন, যেটা কিন্তু আমাদের গগনযান প্রথম স্পেসে ইন্ডিয়ান প্রযুক্তিতে ইন্ডিয়ান কোনো ব্যক্তিকে পাঠানো, সেটা সাফল্যমণ্ডিত করতে এই এক্সপিরিয়েন্সটা প্রচুর কাজে দেবে। স্যার, আরেকবার যদি এই মডেলটা দিয়ে আরেকবার যদি একটু আপনি খুব হ্যাঁ, এই মডেলটার বিভিন্ন পোর্শন রয়েছে। যেরকম এটা রয়েছে হচ্ছে নোজ কোন, এটা যখন খুলে যায়, এটা খুলে যাওয়ার পরেই কিন্তু এরকমভাবে কিন্তু ডকিংটা হবে না। খুলে যাওয়ার পরেই কিন্তু কিন্তু হারমোনি মডিউলের সঙ্গে ডকিংটা করতে পারবে। রোবোটিক আর্ম একটা ব্যাপার থাকে। হ্যাঁ, রোবোটিক আর্ম দিয়ে অ্যাকচুয়ালি এর আগের যে ড্রাগনগুলো ছিল সেগুলোকে রোবোটিক আর্ম দিয়ে ক্যাচ করে সেটা দিয়ে ধরে সেটাকে অ্যাটাচ করানো হতো, ডকিং করানো হতো। এবার কিন্তু এ স্বয়ংক্রিয়ভাবে নিজেই গিয়ে কিন্তু অ্যাটাচ হবে, এখানে রোবোটিক আর্মের ব্যবহার করা হবে না। যদিও রোবোটিক আর্মের ওই কাজই শুধু নয়, অন্যান্য কাজও রয়েছে, সেগুলো রোবোটিক আর্ম করতে থাকবে। একেবারেই আমরা বিশেষজ্ঞের সঙ্গে কথা বললাম, তিনি কিন্তু গোটা বিষয়টি আমাদের যারা দর্শকরা রয়েছেন তাদের কাছে তুলে ধরার চেষ্টা করলেন, এবং এই ডকিং প্রসেস এটা কমপ্লিট হতে কিন্তু একদম সেটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন যে কিভাবে ডকিং প্রসেস হতে পারে এবং কোন কোন পার্টে কতটা গুরুত্ব রয়েছে। স্বাভাবিকভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে মানে একটা কথা বলা যেতে পারে যে এটা আমাদের প্রত্যেকের কাছে ভীষণ গর্বের, কারণ প্রথম ভারতীয় যিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রাখতে চলেছেন আর কিছুক্ষণের মধ্যে, কারণ বলা হচ্ছে দরজা খুলতে 2 ঘন্টা সময় লাগবে, মানে সন্ধ্যে 6টা নাগাদ এই স্পেস স্টেশনে পা পড়বে প্রথম ভারতীয় শুভাংশু শুক্লা। তবে ডকিং প্রসেস স্টার্ট হয়ে গেছে, সেই ডকিং প্রসেস চলছে। এবং আমার সঙ্গে রয়েছেন কমলেশের সঙ্গে আমি আরো একবার কথা বলি। কমলেশ, বারবার যখন থেকে মানে গতকাল 12টা 1-এ আমরা যখন নজর রেখেছিলাম তার ফার্স্ট মেসেজ, শুভাংশু শুক্লার ফার্স্ট মেসেজ, হোয়াট আ রাইট, মানে উনি ভীষণভাবে এনজয় করছেন এই যাত্রাটা, এবং ভারতের নাম বারবার জুড়ে দেওয়া হয়েছে যে কোথাও একটা গগনযানের প্রকল্পে তিনিই যেহেতু একেবারে মুখ্য ভূমিকায় থাকবেন, এই অভিজ্ঞতাটা তার বারবার কাজে লাগবে। তারপর যখন তিনি লাইভ করলেন ওখান থেকে, সেইখানেও কিন্তু তিনি সরাসরি গগনযান প্রকল্পের কথা বলে দিলেন। এই যে এত বড় অভিজ্ঞতা, সেটা আমার দেশে ইসরো কিভাবে সেটাকে কাজে লাগাতে চলেছে, গগনযান প্রকল্পে কিভাবে শুভাংশু শুক্লা পুরো মুখ হিসেবে থাকতে চলেছে, সেটা যদি একটুখানি আমাদের দর্শকদের জন্য বলো। পাশাপাশি তো আমরা সেই ডকিং প্রসেসের ছবি দেখাচ্ছি। দেখো, 2018 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গগনযান মিশনের ঘোষণা করেছিলেন। যদি না কোভিড পিরিয়ড বা লকডাউন আসতো তাহলে হয়তো এতদিনে সেই মিশন কমপ্লিটও হয়ে যেত। প্রথমে 4 জনকে বেছে নেওয়া হয়েছিল ভারতীয় বায়ুসেনা থেকে, তার মধ্যে জুনিয়র মোস্ট ছিলেন শুভাংশু শুক্লা, যিনি এখন গ্রুপ ক্যাপ্টেন পদে রয়েছেন। তবে যেটা আজকে আমি নাসার লাইভ শুনতেও তারা বলছিলেন যে গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা অসাধারণ, তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, মানে তিনি খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারেন। হয়তো এই সমস্ত তার গুণ দেখেই তাকে ইসরো পছন্দ করেছিল এই অ্যাক্সিয়াম 4 মিশনের জন্য পাঠানোর, এবং তিনি গেলেন প্রথম ভারতীয় হিসাবে এই রকম একটা মিশনে, যে মিশনটা পৌঁছে গেল ভারতীয় স্পেস স্টেশন, আন্তর্জাতিক স্পেস স্টেশনে। এবং এই যে এতদিনের মহড়া, গতকাল থেকে আজ পর্যন্ত প্রায় 28 ঘন্টার একটা জার্নি, এই জার্নি এবং আগামী 14 দিনের যে গবেষণা, এবং তিনি যে টিমে রয়েছেন সেই টিমের কমান্ডার হচ্ছেন পেগি হুইটসনের মতো একজন অভিজ্ঞ মহাকাশচারী, যিনি 675 দিন
675 দিন, মানে সুনিতা উইলিয়ামসের থেকেও বেশ কিছুদিন বেশি তিনি স্পেসে কাটিয়েছেন। তার এই যে অভিজ্ঞতা সেগুলো শেয়ার্ড হবে এবং এই সমস্ত, এবং এখন 7 জন মহাকাশচারী মহাকাশ স্টেশনে রয়েছেন, সমস্ত অভিজ্ঞতা নিয়ে তিনি ফিরবেন এবং এই প্রতিটা অভিজ্ঞতা কিন্তু গগনযানের সময় আমাদের যে গগনযাত্রীরা মহাকাশে যাবেন তখন এগুলো প্রতিটা কাজে লাগবে এবং পরবর্তীকালে ভারত যখন স্পেস স্টেশন তৈরি করবে তখনও এগুলো কাজে লাগবে। শর্মিষ্ঠা, আমি একটা আপডেট এই মুহূর্তে দেখাতে পারি আমাদের দর্শকদের। দেখো, এই যে ডকিংটা হলো, যখন ডকিং হলো তখন মহাকাশ স্টেশন বা এই যে মডিউলটা সেটা কোথায় ছিল, যেটা আমরা আপডেট পাচ্ছি ট্র্যাকার থেকে, সেটা হচ্ছে আটলান্টিকের ওপরে। আজকে যে ডকিংটা হলো তখন আটলান্টিকের ওপরে মোটামুটি মাটি থেকে 410 বা 15 কিলোমিটার ওপরে এই ডকিংটা হয়েছে। এই মুহূর্তে যে ট্র্যাকার আমরা দেখতে পাচ্ছি সেটা আফ্রিকা মহাদেশের ওপর এখন রয়েছে। আফ্রিকা মহাদেশের ওপর থেকে এখন উড়ে যাচ্ছে এই আন্তর্জাতিক স্পেস স্টেশন। খানিকক্ষণ আগে এই স্পেস স্টেশন এবং যে মহাকাশযান তার মধ্যে একটা দূরত্ব ছিল, সেই দূরত্বটা এখন আর নেই, কারণ এটা পরস্পরের সঙ্গে জুড়ে গিয়েছে। আমরা বিভিন্ন সময়ের আপডেট পাচ্ছি, বিজ্ঞানীরা এই যে কাজগুলো দফায় দফায় কাজগুলো সেগুলো করছেন। সন্ধ্যে 6টা নাগাদ একদম কমলেশ, তুমি সেই কথাটাই, তুমি আমার মুখের কথাটাই কেড়ে নিলে। আমরা যখন এই মহেন্দ্রক্ষণ দেখালাম যে যখন ডকিং প্রসেস স্টার্ট হলো, ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা তিনি যখন পা দেবেন এই আন্তর্জাতিক স্পেস স্টেশনে, তিনি যখন পা দেবেন সন্ধ্যে 6টা নাগাদ, সেই ছবিও সবার প্রথম দেখুন TV9 বাংলা, কারণ প্রত্যেকটা মুহূর্তের আপডেট থাকছে এক্সিওম 4 সংক্রান্ত TV9 বাংলা। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH